তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কলকাতায় তো কৃষ্ণ সোনা খোলামেলা পরিবেশে প্রচুর খেলাধুলো করেছে, হঠাৎ করে যখন এখানে চলে আসলো বদ্ধ পরিবেশে শুধু আমাকে আর রিকিকে দেখতে পারছে। ও কিভাবে রিয়াক্ট করছে, ও কি ভীষণ কান্নাকাটি করছে, আমিই বা ওকে কী করে সামলাচ্ছি। একটা নর্মাল আলু যে এতটা টেস্টি হতে পারে এই রেসিপিটা ট্রাই না করলে জানতেই পারতাম না। ব্লগটা পুরো দেখো, আশা করছি তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। কলকাতা থেকে আসার পর থেকেই সাংঘাতিক হারে মাইগ্রেনের প্রবলেমটা বেড়েছে। কী যে সাংঘাতিক মাথা ব্যথা হচ্ছে সেটা বলার মতন না। এই কারণেই জানো তো এতদিন ব্লগ দিতে পারিনি, তবে আজকে একদম মনের জোর নিয়ে সকাল সকাল ব্লগ বানানো শুরু করে দিয়েছি। প্রথমেই ভাবলাম মাথাটা যেহেতু ভার হয়ে রয়েছে তাই একটু তেল মালিশ করে নিই। ওরে বাবা, তেল মালিশ করতে করতে প্রেশার কুকারে এরম একটা বিকট আওয়াজ হলো। আমি আর কৃষু দৌড়ে গেছিলাম কিচেনে। তারপর দেখলাম ওই জলটা বেশি হয়ে গেছিলো, তো জলটা বেরোচ্ছে। আমি এদিকে তেল মালিশ করছি মাথায়, এদিকে কৃষু বাবা তেলের বোতলটা বারবার আমার হাতে দিয়ে বলছে আমি যেন ওর হাতেও একটু তেল ঢেলে দিই, ও ওর মাথায় চাম্পি করবে। মানে যেটাই আমাকে দেখবে বা ওর বাবাকে দেখবে সেটা ওর করতেই হবে। পাখি এসেছে? সকালবেলায় আজকে রিকিকে আবার লাঞ্চও বানিয়ে দিতে পারিনি, ওই অনেকটা শুয়েই ছিলাম। এখন প্রায় বাজে ওই 11টা মতন, তাই ভাবলাম তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে নিই। কিছু একটু খেলে হয়তো শরীরটা ঠিকঠাক লাগবে, তারপর একদম সুন্দর করে কাজকর্ম করতে পারবো। আমি একটা পুটলি করে একটুখানি ডাল সেদ্ধ করে নিয়েছি, কেটে নিয়েছি একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। আর এইদিকে রসুন ছাড়াতে কৃষ্ণসোনা কিন্তু ভীষণ পছন্দ করে। যখন ও ভীষণ দুষ্টুমি করে ওর হাতে 1-2 কোয়া রসুন বা একটা পেঁয়াজ দিয়ে দিলে ও ওটা ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। তো আমাকে রসুন ছাড়াতে দেখে 1-2 কোয়া রসুন ওর হাতে দিলাম, ও ওটা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। তারপর আর কি ডালটাকে ভালো করে একটুখানি সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি রসুন কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটার সাথে গরম গরম ভাত আর তার সাথে একটু আলু সেদ্ধ, খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘর বাড়ির অবস্থা তো বিভৎসই খারাপ রয়েছে। এই কদিন আমার যে পরিমাণে শরীর খারাপ, তো আমি ঘর খুব একটা ঠিকঠাক গোছাতে পারিনি। আজকে সকাল থেকেও এখনও কোনো কাজকর্ম হয়নি, তাই ঘরের অবস্থা একটু খারাপ আছে। একটু খেয়ে কৃষ্ণসোনাকে খাইয়ে কাজকর্ম শুরু করব। রান্না করতে গেলে কৃষ্ণসোনা আমাকে দেখে কোনো তরকারি রান্নার সময় মশলাগুলো এরকমভাবে গোল গোল করে ছড়িয়ে দিই, তো সেটাই ও কপি করছিল। একটু একটু ডাল নিচ্ছিল আর আমার ভাতের ওপর ছড়িয়ে দিচ্ছিল। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু সত্যি ভীষণ কিউট হয়। কৃষ্ণসোনাকে একটুখানি খাইয়ে দেবো ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। ডিমটা আলাদা সেদ্ধ করেছি। আর এখনও অবধি কৃষ্ণসোনা না ডিমটা খুব একটা গোটা গোটা খেতে পারে না, মানে কামড়ে কামড়ে খুব একটা খেতে চায় না। তবে গ্রেট করে ভাতের সাথে মেখে খাইয়ে দিলে একটু আধটু খায়। আর কৃষুর ওই হ্যান্ড ফুট মাউথ ডিসিজ হওয়ার পর থেকে ওর চেহারাটা কিন্তু অনেকটাই ভেঙে গেছে। তোমরা অনেকেই আমাকে বলেছো আর আমিও খেয়াল করেছি। তবে কি বলো তো, একবার যখন চেহারাটা একটু ভেঙে যায় আবার একটুখানি ঠিকঠাক পর্যায়ে আসতে একটু সময় লাগে, একটু ধৈর্য রাখতে হবে আমাকে। তাছাড়াও অনেক দিন তো ভুগেছে ওখানে এবার, তাই চেহারাটা অনেকটাই খারাপ হয়ে গেছে, আমিও বুঝতে পারছি। তবে এখানে এসেছে আবারও রুটিনটা যখন ঠিকঠাক হয়ে যাবে, ধীরে ধীরে আশা করছি ঠিকঠাক হয়ে যাবে। কৃষু আজকাল মামাবাড়ি থেকে আসার পর যেটা ওর মধ্যে পরিবর্তন দেখতে পেরেছি সেটা হলো আগের মতন কিন্তু কান্নাকাটিও করে না, আর আগের মতন কোলে কোলেও থাকে না। আগে যেমন যখন আরেকটু ছোট ছিল, মানে আরও 2 মাস আগের কথা, তখন কি হতো বলো তো, ও কোনো খেলনার জিনিস নিয়ে খেলতো না, মানে ধৈর্য ধরে এক জায়গায় বসে খেলাধুলো করতো না, সব সময় আমার পেছন পেছন থাকতো। এখনও আমার পেছন পেছনই থাকে, তবে এখন আবার খেলনা জিনিস নিয়ে খেলতে শিখেছে। ওর ওই যে গাড়িটা রয়েছে, ওয়াকার রয়েছে, তারপর কিছু টয়েস রয়েছে, ওই জিনিসপত্রগুলো নিয়ে খেলে। তবে যেহেতু সারাদিন শুধু আমার সাথেই থাকে, তাই আমার পেছন পেছন ঘোরাটা স্বাভাবিক। মানে যেই ঘরে ধরো আমি কাজকর্ম করি ও সেই ঘরেই আসে, কিছুক্ষণ আমার সাথে খেলাধুলো করে, বা আমি যেই জিনিসটা ধরো ঠিক করছি, যেরকম ধরো এখন কাপড় জামাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, ভাঁজ করছিলাম, ও একটু আমার সাথে সাথে কাপড় জামাগুলো ভাঁজ করছিল, আবার বিছানার উপর উঠে একটু গোল গোল ঘুরছিল। তো এই জিনিসগুলো করে। আবার যখন এটা থেকে মন ভরে যায় তখন আবার ওর খেলনা জিনিস নিয়ে খেলাধুলো শুরু করে, যেটাও আগে করতো না। বিছানাপত্রের অবস্থা কী ছিল সেটা তো দেখতেই পারছিলে। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, মানে বেডরুমটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর কিছু জামা কাপড় আমি সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো প্রায় শুকিয়ে গেছে। সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে সুন্দরভাবে ভাঁজ করে একেবারে আলমারিতে রেখে দিচ্ছি, মানে যেই জায়গার জিনিস যেখানে থাকা উচিত সেখানে রেখে দিচ্ছি। আর এক একটা ঘর করে সুন্দর করে পরিষ্কার করে নেব। তার জন্য বেডরুমটাকেও ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। এক একটা ঘর করে পরিষ্কার করলে কী হবে বলো তো, আমারই কাজ করতে সুবিধা হবে।
আর আজকে ছেলেটা একদম ঘুমোচ্ছে না। আমি দেখেছি যেদিন জানো তো আমার শরীরটা একটু এদিক ওদিক থাকে ও একদম ঘুমোতে চায় না। আর হলের অবস্থা দেখো, দেখে মাঝে মাঝে না আমার কান্নাও পাচ্ছিল যে আজকে হলের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, কোনো মানুষ যদি হঠাৎ করে চলে আসে সে একদম মানে মাথা ঘোরানোর মতন অবস্থায় পড়বে। এদিকে আমি তো হল দেখে অবাক, আর এদিকে কৃষ্ণবাবু আরেকটা দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। ওই যে মন্দিরের সামনে বসে ধূপকাঠি স্ট্যান্ডটা নিয়ে খেলাধুলো করছে। ধূপকাঠিটা তো অনেকক্ষণ আগেই নিভে গেছে, তো ওটাই যেই কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো নিয়ে খেলছে আর জল দিয়ে ঘাটাঘাটি করছে। যত যাই খেলনা কিনে দিই না কেন, কৃষ্ণসোনার কিন্তু ঝাঁটাটা বড্ড প্রিয়। যেই না আমাকে ঝাড়ু লাগাতে দেখেছে অমনি চলে এসেছে আবার এই দিকে, আর ঝাঁটাটাকে একদম হ্যারি পটারের মতন ইউজ করা শুরু করেছে। ওই যে একটুখানি আবার গুঁতো খেলো, তাই আবার নাকটা দেখিয়ে আমার কাছে ছুটে এসেছে একটু যেন আমি আদর করে দিই। আজকাল আবার এই জিনিসগুলো ভীষণ বুঝতে শিখেছে। কোথাও ব্যথা লাগলে সেই জায়গাটাকে দেখিয়ে আমাদের কাছে চলে আসে। আমি যদি একটু হামি দিয়ে দিই বা হাত বুলিয়ে দিই তবেও বড্ড খুশি হয়। এই যে দেখো আবার খুশি হয়ে নাচানাচি শুরু করেছে। কখন যে হ্যারি পটার হচ্ছে, কখন যে ডান্সার হয়ে যাচ্ছে বোঝা ভারী মুশকিল। ওই যে মন্দিরের সামনে খেলাধুলো করছিল, এখন দেখলাম প্যান্টটাকেও খানিকটা ভিজিয়েছে আর জামাটাকেও ভিজিয়েছে। এখন আবার এগুলোকে চেঞ্জ করে দিতে হবে। বাচ্চার সাথে থাকলে কতবার যে ওদের জামা কাপড় চেঞ্জ করতে হয় সেটা হয়তো হাতে গুনে শেষ করা যাবে না। জামা কাপড়টা আবার চেঞ্জ করে দিয়েছি, দেখা যাক কতক্ষণ এই জামা কাপড়টা ঠিকঠাক থাকে। কৃষ্ণ ওদিকে একটা কৌটো নিয়ে, ওই টিনের একটা কৌটো নিয়েছে, তার সাথে একটা হ্যাঙ্গার নিয়ে ওটাকেই কাশি বানিয়ে পেটাচ্ছিল। আর সেই সুযোগে আমি একটুখানি ভালো করে হলটাকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আবার এই যে নাচানাচি শুরু করেছে। সারা দিন শুধু নাচানাচি লাফালাফি এগুলো চলতেই থাকে। এখন কিন্তু কাজ করতে আমার অতটা অসুবিধা হয় না, কারণ কৃষ্ণ এখন অনেকটা বুঝতে শিখেছে। লেগেছে? কি করে ওখানে পড়ে গেছিলে? এখানে? আচ্ছা, ও ওখানে পড়ে গিয়ে লেগেছে? কোথায় লেগেছে দেখি তো, হাত দাও তো। ওরে বাবা, এখন একটু একটু কথাও বলে আর অনেকগুলো কথা বলতেও শিখে গেছে। তো সারাদিন এরকম বগর বগর করতেই থাকে। ওই দেখতে দেখতেই অনেকটা সন্ধে মতন হয়ে গেছে, মানে খুব সন্ধে না তবে সন্ধে মতন হয়ে গেছে। কাজকর্ম শুরু করতে করতে আজকে অনেকটাই দেরি হয়েছিল, তাই কাজকর্ম শেষ করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় কৃষ্ণসোনাকে একটু আটা দিয়ে একটু পেঁয়াজ একটু টমেটো কুচি দিয়ে ভালো করে একটা গোলা রুটির মতন বানিয়ে দিয়েছি, ওই নামমাত্র বাটার দিয়ে। তো ওটাই ও বসে বসে খাচ্ছিল। এবার যতক্ষণে ও খাওয়া দাওয়া শুরু করেছে আমি ততক্ষণে কিচেনে চলে এসেছি। এখন আবার সব সময় কিন্তু কোলে কোলে থাকে না, নিজের মতো নিজে খেলাধুলো করে খাওয়া দাওয়া করে। আবার মাঝে মাঝে যখন মুড ওর ভীষণ খারাপ থাকে তখন কোলে চেপে বসে। প্রথমেই কিচেনে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর কেটে নিচ্ছি 2-3টে টমেটো। আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ডালের, আর তার সাথে সাথে একটা আলুর চটপটা রেসিপি শেয়ার করব। আজকে তো একটু শরীরটা খারাপ, তো বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, আর ভালো মন্দ খেতেও ইচ্ছে করছে, তাই ভাবলাম এই রেসিপিটা ট্রাই করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো 3টে টমেটো কেটে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর একটা পাত্রে একটুখানি মুসুরির ডাল আর একটুখানি তুর ডাল, মানে যেই ডালটা দিয়ে সাম্ভার বানাই সেই ডালটা ভিজিয়ে নিচ্ছি। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর বিশ্বাস করো এইভাবে যদি ডাল ফ্রাই বানাও আর তার সাথে সাথে আলুর এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করো, আমাকে তখন কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লাগলো। আশা করছি তোমাদেরও কিন্তু দারুণ লাগবে। ও কয়েকটা রসুন না থেতো করতে ভুলে গেছিলাম, তো 3-4 কোয়া রসুন ছুলে ওটাকে একটু থেতো করে নিচ্ছি। আমি ডালটা একেবারে প্রেশার কুকারেই বানাবো, মানে প্রেশার কুকারেই ভালো করে তড়কা লাগাবো। তো তার জন্য প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটুখানি জিরে, শুকনো লঙ্কা আর রসুনটাকে ফোড়ন দিয়ে, রসুনটার থেকে যখন সুন্দর একটা গন্ধ চলে আসবে তখন টমেটোগুলো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা নরম হয়ে গেলেই যেই ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, মানে তুর ডাল আর মুসুরি ডাল, সেটা জল শুদ্ধ দিয়ে দিতে হবে। যতটা পরিমাণে জল রাখবে সেটা আন্দাজ মতন দিতে হবে। এই যে কৃষ্ণবাবু আবার কোলে চেপে বসেছে। তো যখনই মোটামুটি দেখা যায় মা রান্নাঘরে কাজ করছে তখন একটুখানি উকি ঝুঁকি দিতে চলেই আসে। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেলাম, ডাল ফ্রাই কিন্তু খুব একটা পাতলা হয় না, একটু গাঢ় গাঢ়ই হয়, তাই জলটা একটুখানি দেখে শুনে বুঝে শুনে দিতে হবে। এই যে দেখে শুনে বুঝে শুনে দেওয়া, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে সাথে তোমরা সব শিখে যাবে। প্রথম প্রথম আমিও বুঝতাম না যে কতটা নুন দেবো কতটা ঝাল দেবো। এখন কেন জানি না আন্দাজ এতটাই হয়ে গেছে, যদি আমি টেস্ট না করেও খাবার বানাই তবেও সব ঠিকঠাকই হয়ে থাকে। ওই শুধু সময়ের সাথে সাথে ধৈর্য রাখতে হবে, আর কিছুই না।
নতুন আলু যেহেতু তাই ভালো করে ছুলতে হচ্ছে না। আলুর মানে স্কিনগুলো ভীষণ পাতলা হয়, একটুখানি চাকুর পেছন দিকটা দিয়ে এরকম একটুখানি স্ক্র্যাপ করে নিলেই হয়ে যায়। তো আলুগুলো আমি আগে একটু ভালো করে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তোমরাও এই রেসিপিটা ট্রাই করবে। অনেক সময় হয় না যে আমাদের ধরো মুড ভালো নেই বা রান্না করতে ইচ্ছে করছে না বা শরীরটা ভালো লাগছে না, সেই সময় কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুব কম সময়ের মধ্যে তৈরি হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। ওই যে যেই দিন তাড়াহুড়ো করি বা যেদিন শরীর ভালো থাকে না, সেদিন যেন কোনো কিছুই আমার সাথে সাথ দেয় না। আজকে আবার প্রেশার কুকারটা ভীষণ অসুবিধা করছিল, কিছুতেই সিটি আসছিল না। অগত্যা একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, এবার হুইসেল আসবে। ভাতটাও হয়ে গেছে, এদিকে কৃষুর বাবাও চলে এসেছে। আর কৃষুর বাবা এদিকে রান্নাঘরে আমার সামনে দাঁড়িয়ে কারোর সাথে একটা ফোনে কথা বলছিল। আর সেটাই দেখো কৃষু সোনা দেখে হাত কানে দিয়ে ও ফোনে কথা বলার মতন কপি করছিল। আলুগুলো এতক্ষণে ছোলা হয়ে গেছে, এবার আলুগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে তো কালো কালো হয়ে যাবে। এবার এই রেসিপির একটা মেন পার্ট হলো আলুটাকে কাটা। আলুটাকে আমি দেখো একটু মোটা মোটা করে যেভাবে আমরা গোল গোল আলু ভাজা করি ঠিক সেইভাবে কেটে নিতে হবে। তবে এই যে দেখো মোটাটা ঠিক এরকমটাই রাখবে, বেশি পাতলা হলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। দাঁড়াও এবার সবগুলো আলু কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু কৃষু সোনা প্রায় আমাদের খাবারগুলো খেয়েই অভ্যস্ত হচ্ছে। তো ডালটা তো আমি খুব একটু বেশি তেল দিয়ে বানাইনি, অল্প তেল দিয়ে বানিয়েছি, আর তার সাথে ঝালও দিইনি, শুধু একটা দুটো লঙ্কা চিড়ে দিয়েছি। তো এই ঝালটা কৃষু সোনা খেতে পারে। ওর জন্য আগে ডালটা তুলে রাখলাম, এবার আমাদের জন্য একটুখানি তড়কা লাগাবো। তার জন্য আলাদা একটা কড়াইতে আমি একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প একটু জিরে দিতে হবে। তার মধ্যে 1.5টা পেঁয়াজ যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটুখানি নুন দিচ্ছি। পেঁয়াজটাকে ফ্রাই বেশিক্ষণ করতে হবে না, যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিতে হবে 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটাকে 30 থেকে 45 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই যে তরকাটাকে আমরা তৈরি করেছি, এই তরকাটাকে ওই ডালের মধ্যে দিয়ে দিতে হবে। এই তরকাটা বানানোর সময় তোমরা কিন্তু তেলের পরিবর্তে ঘিয়ের ইউজ করতে পারো, দারুণ সুন্দর ফ্লেভার আসে। আর জিরে দেওয়ার পর যদি হিং থাকে হিংও দিয়ে দিতে পারো, তাহলে খুব টেস্টি হবে। হিংটাও শেষ হয়ে গেছে আর ঘিটাও নেই, তাই আমি আজকে এই দুটো ছাড়াই বানিয়েছি। এবার আর কি ডালের মধ্যে এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিলেই পুরো রেস্টুরেন্টের মতন ডাল ফ্রাই তৈরি হয়ে গেছে। এই ডাল ফ্রাই কিন্তু জিরা রাইস বা এমনি প্লেন রাইসের সাথে খেতে দারুণ লাগে। তার সাথে সাথে রুটি বা পরোটার সাথেও কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তেলে আর জলে তো এক হয় না, তাই আলুগুলোকে ভাজার আগে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে আর একটা শুকনো কাপড়ের উপর বিছিয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে একটুখানি জলটাকে মুছে নিতে হবে, নাহলে আর কি কড়াইতে যখনই ভাজতে দেওয়া হবে একদম তেলে জলে যখন মিশবে না, একদম ছিটে এসে হাতে একদম ফোসকা পড়ে যাবে। তাই এটাকে ভাজার আগে ভালো করে আলুগুলোকে একটু মুছে নিতে হবে। এই যে আলুগুলোকে আমি সুন্দর করে মুছে নিয়েছি, আর একটা ট্রের মধ্যে মানে একটা প্লেটের মধ্যে ভালো করে বিছিয়ে রেখেছি। এবার আর কি ডুবো তেলে আলুগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। ততক্ষণ অবধি আলুগুলোকে ভাজতে হবে যতক্ষণ অবধি আলুগুলো পার বয়েল না হয়ে যাচ্ছে। তবে এই আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে নেবে না, ঠিক এইভাবে কাঁচা কাঁচাই ভাজবে। বলে না রান্নার কোনো শর্টকাট হয় না, যেই রান্না অ্যাকচুয়ালি যেভাবে বানানোর যদি সেই প্রসেসটা আমরা ফলো করি রান্নার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। এই যে দেখো আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটা কাঁটা চামচ ঢুকিয়ে আমি রেখে নিলাম। এবার আলুগুলোকে একটা গ্লাসের পেছন দিক দিয়ে একটুখানি থেতো মতন করে দিতে হবে। এই যে এরকম, বেশি থেতো না, যাতে আলুগুলোর শেপটা ঠিকঠাক থাকে, চারদিক থেকে একটু ফেটে ফেটে যায়। ঠিক এরকম করে গ্লাসের পেছন দিক বা বাটির পেছন দিক দিয়ে আলুগুলোকে একটু থেতো করে নিতে হবে। সব আলুগুলোকে থেতো করে নিয়েছি, এবার আলুগুলোকে আরেকবার ফ্রাই করতে হবে। এই যে প্রথমবার যখন ফ্রাই করলাম আলুগুলোকে কিন্তু ওই পার বয়েল হওয়া অবধি আমরা ফ্রাই করেছিলাম। এই যে সেকেন্ড টাইম আমরা যে ফ্রাই করছি, এবার কিন্তু আলুগুলো যখন একটু লাল লাল ক্রিস্পি মতন হয়ে আসবে ততক্ষণ অবধি ফ্রাই করতে হবে। আলুগুলো যেহেতু চারদিক থেকে একটু ফাটা ফাটা, তাই বারবার নাড়াতে হবে না। এক সাইড ভালো করে যখন ফ্রাই হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে। এদিকে আমি নিয়েছি একটু ধনে গুঁড়ো, নুন, ভালো পরিমাণে চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, লেবু আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এটা কিন্তু এই আলুর রেসিপিটাতে কাজে লাগবে। দেখো আলুগুলো মোটামুটি কিন্তু ফ্রাই হয়ে গেছে। একটা সাইড হয়ে যাওয়ার পর আরেকটা সাইড আমি উল্টে দিচ্ছি, আরও কিছুক্ষণ ফ্রাই করব। আলুগুলো যে ক্রিস্পি হয়ে আসবে তখন আলুগুলোকে নামিয়ে নিতে হবে।
ওই যে আমাদের সামনের ঘরে একটা আন্টি থাকতো না আগে, সেই আন্টিদের রেসিপি, মানে এটা সিন্ধি রেসিপি। এটার নাম হলো আলু টুক বা টুক আলু। কিয়ারা আডবাণীও একটা পোস্ট করেছিল রিসেন্টলি, ও ওই পোস্টটাতে এই আলু টুক আর সিন্ধি কারি খাচ্ছিল। যাই হোক, আলুগুলো একটা বাটির মধ্যে নিয়ে তার উপর একটু লেবুর রস ভালো করে চিপে দিয়ে যেই মশলা কাঁচা লঙ্কাগুলো আমরা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আলু টুক। বিশ্বাস করো, নর্মাল আলু ভাজার তুলনায় যদি তোমরা এই আলু টুক ডাল দিয়ে খাও, এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর একটুখানি শরীরটা খারাপ লাগছিল, কিন্তু ভালো মন্দ খেতেও ইচ্ছে করছিল, তাই ভাবলাম আলুর এই সিম্পল রেসিপিটাকেই ট্রাই করি। এতে কি খেতেও ভালো লাগবে আর মুখের স্বাদটাও একটুখানি চেঞ্জ হবে। অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। আমরা সবাই খেতে বসে পড়েছি। আগে যেরকম নিচে খেতে বসতাম, এবার চাকদা থেকে আসার পর থেকে আমরা কিন্তু এখন চেয়ার টেবিলেই খেতে বসি। ফাইনালি আমাদের টেবিলটা ইউজ হচ্ছে, কারণ এখন কৃষ্ণসোনা এরকম চেয়ারে বসে আমাদের সাথে খেতে পছন্দ করে। তো ওকে একটা প্লেটে একটা আলু টুক দিয়েছে আর একটুখানি ভাত দিয়েছি। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর কৃষুর বাবার আর কৃষুর রিয়াকশান দেখে আমার মনটা খুশি হয়ে গেছিলো যে একটু কষ্ট করে এটা বানিয়ে নিয়েছি, তাই ওরা পেট ভরে তৃপ্তি করে খেতে পারছে। এই যে সকাল সকাল আমি ভালো করে ঘর দুয়ার পরিষ্কার করেছিলাম, রাত হতে না হতেই ঠিক এরকমটাই হয়ে যায়। এই যে আমাদের ছোট্ট কৃষু বাবা রয়েছে না, সব একদম লন্ডভন্ড করে দেয়। এদিকে ওর বাবা আমার জন্য একটা চকলেট নিয়ে এসেছিল, তো ওকে একটুখানি চকলেট ভেঙে দিয়েছিলাম, তাই আবার কাগজটা ভালো করে এনে দেখছে যে ওটার মধ্যে আর কিছু বেঁচে রয়েছে কিনা। দেখো চকলেট খেয়ে মুখের অবস্থা কী করেছে। এখন আবার কৃষুকে ঘুম পাড়িয়ে দেবো। ওই লাইট বন্ধ করলে খানিকক্ষণ একটু গান শোনালেও ঘুমিয়ে পড়বে। কৃষু ঘুমিয়ে পড়েছে, আমি চলে এসেছি কিচেনে। কালকে কি বানাবো তার একটুখানি প্রস্তুতি করে রাখছি। ওই কয়েকটা কালো ছোলা আমি একটু ভিজিয়ে রাখছি, কালকে সকালবেলা রিকির জন্য লাঞ্চ বানাবো। আর কিছুটা এখানে মটর ডাল, ওই 2-3 চামচ মতন মটর ডাল, 2-3 চামচ মতন তুর ডাল মানে সাম্ভার ডাল, আর 2-4 চামচ মতন ওই উড়াতের ডাল, মানে যেটা দিয়ে কলাইয়ের ডাল বলা হয়ে থাকে, সেই ডাল একটু ভিজিয়ে রাখবো। আর তার সাথে আধা গ্লাস, মানে ধরো ওই 50 গ্রাম মতন চাল, যেই চাল আমরা নর্মাল খাই, সেগুলো একটু জলে ভিজিয়ে রাখবো। কালকে সকালে এগুলোকে মিক্স করে একটু ডোসা মতন বানিয়ে নেওয়া যাবে। আসলে কি বলো তো, আটাটা শেষ হয়ে গেছে, আটাটা আনতে হবে, তাই ভাবলাম কি বানাবো সকালবেলা, তারই জন্য এগুলো ভিজিয়ে রাখছি। ব্লগটা শেষ করছি, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লেগেছে।